নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। যাওয়ার আগে কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, আমি যখন বলতে আসি তখন সবসময় মনে করি যে আমি বোধহয় সব থেকে কম জানি। তো এই জায়গা থেকে মানে আমার বিপরীতে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে আমি জানাচ্ছি যে তারা যেন ক্লাসটাকে সমৃদ্ধ করেন। মানে আমি কখনোই নিজেকে সর্বজ্ঞ পণ্ডিত মনে করি না, এবং সেটা সম্ভবও নয়। চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত প্রতিক্ষণে এত ডেভেলপ করছে বিভিন্ন দিক থেকে যে আমরা যে কেউ একজন সবকিছু জেনে বসে আছি বা সবকিছু জানবো। এবং এই যে হোমিওপ্যাথি অনেকে বলছে যে সেই 200 বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা ঠিক দাঁড়িয়ে আছে ঠিকই, তার মূল থিওরিটা দাঁড়িয়ে আছে, কিন্তু চিকিৎসকদের বিভিন্ন অভিজ্ঞতার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সেখানেও কিছু পরিবর্তন আসছে। তো ধন্যবাদ সবাইকে যারা এই ক্লাসে আছেন সিনিয়র মোস্ট। তারা আমার বলার পরে আমি নির্দিষ্ট সময়ের বোধহয় 1 ঘন্টা সময়, তো 1 ঘন্টার সময়ের কিছুক্ষণ আগেই আমি ছেড়ে দেবো যে আমি নিজেকে সমৃদ্ধ করার জন্য যারা আছেন তারা ক্লাসটাকে সমৃদ্ধ করবেন। এবং শুধু আমাকে নয়, আমাকে কেন বলছি, সবাই সবাই সমৃদ্ধ হবে। এখন আসি যে স্কেবিসটা কি সে ব্যাপারে খানিকটা বলি। জানি না সবটা বলতে পারবো কিনা, এবং একটা ক্লাসে বোধহয় সব কিছু বলা যায়ও না। তো এখন স্কেবিস হচ্ছে একটা পরজীবী বা প্যারাসাইট ঘটিত একটা অসুখ। যেমন আমাদের মাথায় উকুন থাকে, গায়ে আবার চাম উকুন বলে একরকম সেটা থাকে, সেগুলোকে চোখে দেখা যায়। এদেরকে চোখে দেখে মারা যায়, এবং বিভিন্ন রকম মানে জড়িবুটি দিয়েও অনেক সময় এদেরকে মারা হয়। কিন্তু ভাই শোনা যাচ্ছে তো? একবার কেউ একজন বলুন শোনা যাচ্ছে কিনা। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন কিন্তু স্কেবিজের যে প্যারাসাইট সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না, যার জন্যে মানে স্কেবিজের পরীক্ষা নিরীক্ষা ওটা খুব একটা বেশি হয় না। ডাক্তারবাবুরা বেশিরভাগই যেটা করেন, বাংলায় বোধহয় খোস পাচড়া এরকম কিছু বলা হয়, খুব সম্ভব। আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি বাংলা অর্থটা কি। যারা অভিজ্ঞ চিকিৎসক আছেন তারা পরে বলে দেবেন যে স্কেবিজের বাংলাটা কি। তো এখন এই প্যারাসাইটকে যারা স্কিন স্পেশালিস্ট তারা কি করেন, তারা প্রায় চোখে দেখে একটা অসহ্য আনবিয়ারেবল ইচিং, অসহ্য চুলকানি, এবং তা শরীরের নির্দিষ্ট অংশে বা বিভিন্ন অংশে বা সারা শরীরে এরকম চুলকাতে থাকে। এবং সেটা ঠিক রিং ওয়ার্মও নয়, রিং শেপের যেটা রিং ওয়ার্ম হয় সেরকমও নয়, সারা শরীরে ইরাপশান থাকে, এবং ইরাপশান কম বেশি, কমও হতে পারে বেশিও হতে পারে। তা স্কিন স্পেশালিস্টরা কি করেন, তারা এই পরজীবী ধ্বংস করার জন্যে বা মেরে ফেলার জন্যে বিভিন্ন ওষুধ দেন। যেমন আমরা উকুন মারার জন্য বিভিন্ন জড়িবুটি আমরা ব্যবহার করি। এখন আমরা যারা হোমিওপ্যাথ তারা কি করতে পারি সে কথায় পরে আসছি। স্কেবিস কিন্তু হাইলি ইনফেকশাস, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের চিকিৎসকরা শুধুমাত্র মানে নির্দিষ্ট পেশেন্টকে ওষুধ দেব সেটাও তো শুধু নয়। আমাদের যে আমাদের যে রোগ প্রতিরোধ করার জন্যে যে
জ্ঞান সঞ্চালন করা হয় পেশেন্টদের মধ্যে, যে বাবা তুমি তো ভুগছো, যাতে আর কেউ না ভুগে তোমার তার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা। কি কি সাবধানতা? যেহেতু ইট ইজ হাইলি ইনফেকশাস, সেই ইনফেকশনটা কি করে ছড়ায়? স্পর্শ, মানে গায়ে ঘেঁষাঘেঁষি, হ্যান্ডশেক করা, কোলাকুলি করা ইত্যাদি, এ, যেগুলো স্পর্শের মধ্যে দিয়ে হতে পারে। আর একটা কি হয়, মানে একই গামছা তোয়ালে সবাই ব্যবহার করা বা একাধিক ব্যক্তি ব্যবহার করা, বা একই বিছানায় শোয়া, এটা থেকেও কিন্তু মানে ইনফেকশনটা একজনের থেকে আর একজনে ছড়িয়ে যায়। তা আমরা সেই ব্যাপারে কিছুটা সাবধানতা অবলম্বন করতে আমাদের পেশেন্টদের বলতে পারি। তো এই বলাটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একটা অঙ্গ, এবং সেটা মানে চিকিৎসার থেকে নেহাত কম জরুরি নয়। এবারে আসি চিকিৎসার ব্যাপারে। আমি ওষুধ বলার আগে অন্য কিছু বলছি, সেখানে কিন্তু আমি আগে থেকেই আপনাদের কাছে ঠিক ক্ষমা চাওয়া নয়, মানে একটু আশা করব আপনারাও শেয়ার করবেন এই বিষয়টাকে। সেটা হচ্ছে কিছুটা চেতনা তৈরি করা, কি করা উচিত বা কি করা উচিত নয়, কোনগুলো চেতনাগুলো কেমন হওয়া উচিত। যেমন এটা চিকিৎসার জন্যে এবং অ্যাট দি সেম টাইম কিউরেটিভ এবং প্যালিয়েটিভ, কিউরেটিভ এবং প্রিভেন্টিভ। সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। আমাদের স্বভাবে, স্বভাব বলতে কিরকম, যে ওই যে প্রথমে বললাম যে আমাদের বিভিন্ন ভাবে আমরা যে স্পর্শ সংক্রামিত হই, সেই সংক্রামকগুলো যাতে না হয়, সেই রকম সেই জায়গাগুলোকে আমাদের ঠিক করতে হবে। এটাও কিন্তু একটা চিকিৎসার অঙ্গ। এবং আপনারা হয়তো ভাববেন যে ডাক্তার তুমি এই কথা কেন বলছো, সেটা হচ্ছে শুধু ওষুধের কথা বললে হবে না, রোগটা কোথা থেকে আসছে। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা থেকে যেমন আসতে পারে, তেমনি আসতে পারে কোথা থেকে, যে তাহলে আমরা চিকিৎসক, আজকে আপনারা বোধহয় জানেন, যাক এই কথাটা না বলাই ভালো, তবুও বলছি, আমরা পশ্চিমবঙ্গবাসী খুব একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি। তো তাহলে সেটা কি? দারিদ্রতা। এই দারিদ্রতা যদি থাকে বেশি, তাহলে দেখা যাবে যে আপনি যদি বলেও দেন যে একই গামছা বিভিন্ন জনে ব্যবহার করবে না, একই বিছানায় শোবে না, হ্যাঁ, তারপরে একটা অপুষ্টিরও একটা ব্যাপার থাকে, দুর্বল শরীরকে রোগে ধরে বেশি। হুম। তো সেখানে দারিদ্রতাও একটা কারণ। এটা আমাদের হয়তো আমরা মুছে ফেলতে পারবো না, কিন্তু চিকিৎসকদের মাথায় যেন এটা হিট করে, যে আমরা এই সমাজের আপামর জনসাধারণকে, আমরা পারবো না হয়তো ঠিকই, কিন্তু কখনো কখনো আমাদের মাথায় যেন এটা থাকে যে আমরা কিন্তু এই দরিদ্র মানুষদের নিয়ে একটু যদি কখনো কখনো আমাদের কোনো কথা একটু চেতনা ঢুকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব কঠিন। আমি বলছি, আমি নিজেও ঠিক ভালো করে বোঝাতে পারছি না, আপনারা নিজের মতো করে বুঝে নেবেন। এই দারিদ্রতাও কিন্তু এই স্কেবিজের একটা ভালো না হওয়ার একটা মানে কারণ। এবারে আসি সরাসরি কথায়, সেটা হচ্ছে পেশা। যেমন কোনো মানুষ খুব স্যাঁতসেঁতে ভিজে আবহাওয়ায় কাজ করে বা জলা জায়গায় কাজ করে, তাদের কিন্তু স্কেবিস হওয়ার একটা চান্সটা খুব বেশি থাকে। ধুলো ধোঁয়া এ ধরনের পরিবেশে যারা কাজ করে তাদের হতে পারে। সারাদিন ঘর্মাক্ত শরীরে থাকা, এবং দেখা যাচ্ছে যে সে গেঞ্জিটা আজকে পরলো, পরে
পরের দিন সেই গেঞ্জিটা গায়ে না দিয়ে ধুয়ে ফেলা, সেটা সে করলো না। সে যে কারণেই করুক, তার স্বভাবের দোষেই না করুক আর সে অভাবের জন্যই না করুক, সেটা যদি নাও করে তাহলে কিন্তু একই ধরনের এই ঘর্মাক্ত দেহে এই ঘর্মাক্ত জামা কাপড় একাধিক দিন পরা বা তার অন্তর্বাস যাই থাক, সেগুলো করলেও কিন্তু আমাদের এই স্কেবিজ আসতে পারে। আর একটা সাবধানতা কি করা দরকার, এটা একদম মানে বিনা পয়সায় কিন্তু খাটতে হয়, সেটা হচ্ছে বিছানা কাঁথা কেচে কুচে প্রায় প্রতিদিনই, বিশেষ করে বেড কভারটা রোদে দেওয়া। কিন্তু ওই যে বর্ষাকাল হলে শুকোতেই চায় না জামা কাপড়, তো প্রতিদিন আর রোদে দেবে কি করে। এখন আমরা বলছি বর্ষাকালের উপরে দোষ চাপাচ্ছি, কিন্তু শুধু বর্ষাকাল নয়, প্রখর গরমেও হতে পারে, প্রখর শীতেও হতে পারে। তা খুব গরম বা খুব শীতে কিন্তু বেশি কিন্তু রোগবালাই একটু চাপা পড়ে থাকে। কারণ একটু মস্করা করে বলি যে রেনি সিজন, বর্ষাকাল হচ্ছে ডাক্তারদের ফেস্টিভ্যাল সিজন বা ফেস্টিভ্যাল টাইম। বর্ষাকালে আপনি যত রুগী পাবেন, বিশেষ করে যারা অ্যাকিউট কেস করেন বা অ্যাকিউট এবং ক্রনিক সব কিছুই করেন, বিশেষ করে গ্রামগঞ্জের পেশেন্ট ডাক্তারবাবুরা, তারা বর্ষাকালে যত রুগী পাবেন, কিন্তু প্রখর শীত তখন অত পাবেন না, ওখানে রুগী কমে যাবে। এবং কারণ কি, এবং প্রখর গরমের মধ্যেও কিছু পেশেন্ট কমে যাবে। তার কারণ কি, বর্ষাকালে হচ্ছে ব্যাকটেরিয়া বলুন, তারপরে ভাইরাস বলুন, প্যারাসাইট বলুন, সব কিছুই একটু জেগে ওঠে। তো এখন আমাদের তাহলে বারবার বলছি যে শুধু বর্ষাকাল নয়, বর্ষাকালের সাথে প্রখর গ্রীষ্ম এবং প্রখর শীতেও কিন্তু স্কেবিজ হতে পারে। এগুলো আস্তে আস্তে আসছি। এতক্ষণে মানে এই কথার মধ্যে দিয়ে আমি চিকিৎসার কথা অনেকটাই বলে ফেললাম, যে বাইরের চিকিৎসা, ভেতরের চিকিৎসার কথা এখনো বলিনি। এখন বাইরের চিকিৎসায় আমরা শরীরে উকুন হলে বেশিরভাগই কি ওষুধ খাই? আমরা বলতে আমরা আপামর জনগণের কথা বলছি। মাথায় উকুন বা গায়ে চাম উকুন হয়, আমি নিজে চোখে দেখেছি, বিশেষ করে গ্রামের লোকেদের, যারা আজকাল একটু কমে গেছে, মানুষের একটু আর্থিক অবস্থা আজ থেকে 50 বছর আগে যা ছিল ঠিক সেরকম নেই, কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই কমলেও এখনো অনেকটাই আছে। তাহলে আমরা ওই উকুন মারার জন্য কিন্তু মানে ওই জড়িবুটি বেশিরভাগ ব্যবহার করি। অনেক সময় বলা হয় যে মাথায় জট পাকিয়ে যাচ্ছে, সালফার দাও, কিন্তু সেটা আর কজনে করে? তো এখন আমরা যদি এই স্কেবিজের যে প্যারাসাইট, যে মাইট, এগুলোকে আমরা মারার জন্যে যদি কিছু বাইরের চিকিৎসা করি, জানি না, আমি মনে করি এটা অন্যায় কিছু নয়। সেটা হচ্ছে কি, যারা বিজ্ঞজন আছেন পরে ব্যাখ্যা করবেন, আমরা যদি বলি বাবু তুমি একটু নিম পাতা সিদ্ধ করে, গ্রামের দিকে এটা সম্ভব, যথেষ্ট পাওয়া যায়, শহরে পাওয়া যায়, কিনতে হয়, যে নিম পাতা সিদ্ধ করে সেই জলে একটু গা ধুয়ে ফেলো বা কাঁচা হলুদ বেটে গায়ে মাখো, তাহলেও কিন্তু এগুলো মানে পরীক্ষিত যে খানিকটা আরাম দেয়। কিন্তু এই প্রক্রিয়ায় সব মানে পেশেন্টরা যে ভালো হয়ে যাবে এমন কিছু বলা যায় না, তবে খানিকটা আরাম পাওয়া যায়। আপনি এটাকে প্যালিয়েশন বলতে পারেন, কিন্তু
এই প্যালিয়েশনটা কিন্তু খারাপ কিছু নয়। তাহলে আমার তো গায়ে সাবান দেওয়াও হয় না, বা জামা কাপড় কাচার কথাও তো আসে না, বিছানা রোদে দেওয়ার কথাও তো আসে না। তাহলে এখানে আমরা এইটা বলতে পারি যে নিম পাতা সিদ্ধ করে একটু সেই জলে চান করো, বা একটু কাঁচা হলুদ বেটে গায়ে ভালো করে মাখো, মেখে 1 ঘন্টা থাকো, থাকার পরে তারপরে এগুলো ধুয়ে টুয়ে ফেলো। তো এখন মুশকিল কি জানেন, সবাই ছুটছে, গতির যুগ। এই গতির যুগে এগুলো করার সময়ও থাকে না। এই সময় না থাকার দরুন মানুষ কি চায়? ওষুধ। আমি একটু ওষুধ খাবো, টাকা টাকা খরচ হয় হোক, ওষুধ খাবো, ওষুধ খেয়েই সব ভালো হয়ে যাব। কিন্তু একজন চিকিৎসক, সে তো ইচ্ছা করে যে আকাশের চাঁদটা ধরে হাতে দিয়ে দেই, তো বাস্তবে তো সম্ভব হয় না। এই বাস্তব জিনিসটা বড় কঠিন। এই কঠিন জায়গা থেকে আমাদের উত্তরণ মানে আমাদের যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে আমাদের অনেকটা চিন্তা ভাবনা করে এগোতে হবে। তারপর তাহলে এরপরে কি বলবো? এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ, শুনছিলাম কারো কারো কাছে, যে বিশেষ করে বাংলাদেশের একজনের কাছেই শুনছিলাম যে করোনা ভ্যাকসিনের 4 ডোজ দেওয়ার পর নাকি ব্যাপকভাবে চুলকানি বেড়ে গেছে, এবং ব্যাপকভাবে চুলকানি বেড়ে গেছে করোনা ভাইরাসের 4 ডোজ দেওয়ার পরে। জানি না আমার এই দেশে 4 ডোজ কোথাও দেওয়া হচ্ছে কিনা। আমরা তো 3rd ডোজ পর্যন্তই নিয়েছিলাম, আমিও নিজেও নিয়েছি 3rd ডোজ পর্যন্ত। অনেক হোমিওপ্যাথি ডাক্তার নেননি, কিন্তু আমি নিতে কিছুটা বাধ্যও হয়েছিলাম। আমাকে একটু দূরে 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 কখনো কখনো একটু যেতে হয়। তো এখন সেখানে সেই সময় যা ব্যবস্থা ছিল, মানে ট্রেনে উঠতে গেলে, দূরপাল্লার ট্রেনে উঠতে গেলেও হয়তো অনেক সময় যে করোনার সার্টিফিকেট, করোনা যে আমি ভ্যাকসিনটা নিয়েছি তার সার্টিফিকেট প্রডিউস করতে হচ্ছিল। তো এখন আর একটা কথা বলে আমি মূল চিকিৎসার দিকে এগোবো, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার দিকে এগোবো। সেটা হচ্ছে প্রতিবন্ধকতা। চিকিৎসায়, স্কেবিজ চিকিৎসায় প্রতিবন্ধকতা, সব চিকিৎসাতেই এটা হয়, কিন্তু মূলত স্কেবিজ চিকিৎসায় প্রতিবন্ধকতা যেটা আছে, হোমিওপ্যাথি চিকিৎসায় প্রতিবন্ধকতা যেটা আছে, সেটা হচ্ছে মানুষ কিছুটা সামাজিকভাবে সে দুর্বল হয়ে পড়ে। তার গায়ে চুলকানি থাকলে সে ফুল হাতা জামা পরতে হবে হয়তো, এই প্রচণ্ড গরমের মধ্যেও, ভ্যাপসা গরমে লোকে তাকে ঘৃণা করবে। তারপরে দেখতেও খারাপ লাগে। আর হচ্ছে ওই চুলকানিতে অতিষ্ঠ হয়ে এটা খুব তাড়াতাড়ি আমি সারাবো, এই মানসিকতা নিয়ে, এই মানসিকতা নিয়ে সে দৌড়াচ্ছে বোধহয় অ্যালোপ্যাথি করলেই আমি ঠিকঠাক হয়ে যাব, বা কোনো কারণে আমার একটা হোমিওপ্যাথি মেডিসিন যদি ফেল করে তাহলে আমার পেশেন্টটা ভালো হবে না। এটা হচ্ছে হোমিওপ্যাথির একটা বড় সমস্যা, যে যেহেতু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর নির্ভর করে, সেই ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর নির্ভর করে বলেই আমাদের একটা নির্দিষ্ট ওষুধ কিন্তু হোমিওপ্যাথিতে আসবে না। আপনি একই বাড়িতে, মানে ইনফেকশনটা পারস্পরিকভাবে ছড়িয়ে গিয়ে প্রত্যেকের মধ্যে দেখা দিয়েছে, আপনি তাদের বাড়ি গিয়ে যে একই প্রেসক্রিপশন করবেন, সবাইকে ওষুধ, একই ওষুধ দেবেন, এটা হবে না। না হওয়ার কারণ হচ্ছে, 1 মিনিট, সরি, আমরা যারা দীর্ঘদিন চিকিৎসা ব্যবসায়ের সাথে, হোমিওপ্যাথি চিকিৎসার সাথে, চিকিৎসা পেশার সাথে যুক্ত আছি, এবং যারা পলিপ্রেসক্রিপশন না করে
খুব সহজ সরল প্রেসক্রিপশন হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে আমরা করি, তারা দেখেছি সবারই এটা অভিজ্ঞতা আছে যে সিমটম সিমিলারিটিতে যদি না আসে সেই ওষুধটা কাজ করে না, বা করলেও এটা পার্শিয়াল কাজ করে। তো এখন পার্শিয়াল কাজ করার পরে আবার নতুন ওষুধ খুঁজতে হয়, কি করা যায়। তো একসঙ্গে দুটো তিনটে ওষুধ তো আর আমাদের দেওয়ার সেই পদ্ধতি নেই, আর দিলে কাজ হয় কিনা জানি না ভাই। আমি কখনো দু একদিন আমার মনের মধ্যে ঢুকেছিল অল্প বয়সে যে দুটো তিনটে ওষুধ একসঙ্গে দিয়ে কাজ করা যায় কিনা, দিয়ে সে আমার আরো গোল পাকিয়ে গেল। সেই থেকে আমি ইস্তফা দিয়েছি, বাবা ওই লাইনে আমি আর যাব না। তো এখন তাতে দুঃখ হোক কষ্ট হোক যাই হোক, কিন্তু মানে একটা হোমিওপ্যাথ যিনি অর্গানন মেনে চলেন, তিনি সবসময় এটা দেখেছেন যে একটা নির্দিষ্ট লক্ষণাবলীর সাথে না মিলিয়ে কোনো পেশেন্টকে কোনো ওষুধ দিলে সেটা কাজ করে না। এটা একটা বিষয় যার জন্য আমাদের কাছ থেকেও অনেক সময় অনেক পেশেন্ট, এটা শুনতে খারাপ হলেও অনেক পেশেন্ট পালিয়ে যায়। সে আমার কাছ থেকেও গেছে, সবার কাছ থেকেই কম বেশি যায়, সে যাক। কিন্তু কথা হচ্ছে যে আমরা এখন হোমিওপ্যাথরা কিভাবে ওষুধগুলো সিলেকশন করব, সেই ওষুধ সিলেকশন করতে গেলে আমরা যে কারণগুলো আগে বলেছি, যে সেই কারণটা আগে আমাদেরকে খুঁজতে হবে যে সে কোন পরিবেশে বাস করছে, তার বাড়ির অবস্থা কেমন, তার চলাচলতি কেমন, তার অভ্যাস ব্যবহার কেমন, এগুলো আমাদেরকে আগে দেখতে হবে। এবং যদি আমরা এগুলো দেখতে যাই তখনই কিন্তু আমরা কিছু ওষুধ খুঁজে পেয়ে যাব। যেমন তাহলে আর কি হবে, আমরা এই কারণগুলো দেখব, আর কি দেখব, মূলত মডালিটিসকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা ওষুধগুলোকে আলাদা করতে পারবো। এখন আমাকে তারিক ভাই যখন আমাকে বলেছিল যে স্কেবিজের ওপরে কিছু বলতে, আমি একটু চিন্তা করেছিলাম যে বুড়ো লোকদের অভিজ্ঞতা কি আছে, কিন্তু অভিজ্ঞতাটা যে খুব সুমধুর ব্যাপারটা এরকম নয়। কিন্তু অভিজ্ঞতাতে কিছু হয়েছে, দীর্ঘদিন একটা জায়গায় একটা পেশায় যদি থাকা যায় তাহলে কিছু তো অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতার বলে বলছি, কয়েকটা ওষুধ আগে বলছি যে এই ওষুধগুলো দিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় কাজ পেয়েছি। তারপরে গড়ে কিছু ওষুধ বলবো। ধরুন আপনি একটা পেশেন্ট দেখতে গেলেন, বা একটা পেশেন্ট আপনার কাছে আসলো, তাকে আপনি ফিজিক্যাল এক্সামিন করলেন। এখন আপনি বলবেন যে ডাক্তার সাহেব এটা ইয়ের পেশেন্টকে, স্কেবিজের পেশেন্টকে যদি আমি দেখতে যাই তাকে তো তার কখনো কখনো গায়ে হাত দিতে হবে। হ্যাঁ হবে, এখন ওটুকু তো মানতে হবে। আপনি যদি হাতে গ্লাভস লাগিয়ে আপনি এক্সামিন করতে যান সবসময় তাও হবে না। আপনি কি ফিল করতে পারবেন যে ওই পেশেন্টটার হাতের তলা পায়ের তলা খুব ঘামছে কিনা? ফিল করতে পারবেন না। হয়তো করতে পারবেন যদি ঘাম একদম টুপিয়ে পড়ে, হ্যাঁ কিছু কিছু পেশেন্টের এরকম হয়, ঘাম টপ টপ করে পড়ে, হাতের ঘাম। তো এখন ধরুন এই এই যে এই যে পেশেন্টটা, আপনার প্রথমেই কি মনে আসবে, কি কি কোন ওষুধের কথা মনে আসবে? যে হাতের তলা পায়ের তলা প্রচন্ড ঘামছে, সঙ্গে সঙ্গে আপনি পেলেন তার শরীরে ঘামের একটা গন্ধ হয়, এবং ঘুমের মধ্যেও বেশি ঘামে, পেশেন্টটা একটু শীতকাতুরে তুলনামূলক, সে বলবে, এগুলো চট করে বলা যায় না। যখন 40 ডিগ্রি টেম্পারেচার ওঠে তখন বলবে যে আমার গরমও ভালো লাগে না, শীতও ভালো লাগে না। তখন আপনাকে আবার খুঁজতে হবে যে আচ্ছা, যদি দুটোর মধ্যে বলা হয় কোনটা তোমার বেশি খারাপ লাগে, কোন সিজনে তুমি বেশি তোমার শরীরটা খারাপ মনে হয়, যে তোমার এটা ওভারকাম করতে পারছো না, শরীরটা দুর্বল হয়ে যায়,
যদি পেশেন্ট বলে যে আমি শীতে গরমে আমি কষ্ট পাই ঠিকই, কিন্তু গরমে থাকলেও আমি অনেক সময় ভালো থাকি, তো গরমটা আমি মানিয়ে নিতে পারি, কষ্ট হয়, কিন্তু শীতটায় আমার নানান রকম সমস্যা হয়, মনে হয় যেন শরীরটা আমার দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা আরো কিছু কিছু সমস্যা হয়, তো আপনার তো তখন ওই সালিসিয়ার দিকে মন যাবে, তাই না? বলে তখন আপনাকে তার স্কেবিস থাকলেও আপনাকে সাইলিশিয়া প্রেসক্রিপশন করতে হবে। এবং সাইলিশিয়া প্রেসক্রিপশন করলে যদি পেশেন্টটা সত্যি সত্যি সাইলিশিয়া কভার আপ করে, তার কনস্টিপেশন, তার আরো টেম্পারামেন্ট, সবকিছু মিলিয়ে, সবটা বলা যাবে না ভাই, মানে আপনি সাইলিশিয়া যদি পড়লে তো আপনি বুঝতে পারবেন। তো সাইলিশিয়াতে কিন্তু আমি কিছু কাজ পেয়েছি এই স্কেবিজের ওপরে, আরো অনেক কিছুই কাজ পাওয়া যাবে অনেক অসুখে, কিন্তু স্কেবিজেও সাইলিশিয়া একটা ভালো ওষুধ। এরপরে আসি, সবাই অনেকেই কম বেশি পেয়েছেন, সেটা হচ্ছে মার্কিউরিয়াস সলিউবিলিস, মার্কসল। মডালিটিস কি? মডালিটিস হচ্ছে রাতে বৃদ্ধি। পেশেন্টটা হয়তো দেখলেন সিফিলিটিক মাইজেমের পেশেন্ট, হ্যাঁ, সেও খুব ঘর্মাক্ত, তার ঘাম কিন্তু হাতের তলা পায়ের তলায় তেমন হয় না, তার ঘাম সারা শরীরে হয়, এবং সোয়েট গিভস নো রিলিফ। এবং এই ধরনের পেশেন্টকে যদি তার টাং ফ্ল্যাবি, তারপরে বোথ হট অ্যান্ড চিলি, তার রাত্রে বৃদ্ধি হয়, এই ধরনের পেশেন্ট আপনি যদি মার্কসলের সেটিংয়ে আসে, তার টোটালিটিতে, তাহলে কিন্তু আমরা মার্কসল দেবো। আমি নিজের অভিজ্ঞতায় যে কটা ওষুধ পেয়েছি সেগুলো আগে বলি, হ্যাঁ, তাহলে মার্কসলেও কিন্তু আমরা স্কেবিজের বেশ কিছু চিকিৎসা করতে পারবো। আবারও বারবার বলছি যে সিমটম সিমিলারিটি এবং তার কজেশন, মডালিটি সবকিছু মিলিয়ে আমরা যে ওষুধ পাবো, সেই ওষুধটাই কিন্তু আমাদের স্কেবিজের ওষুধ। এখন নির্দিষ্ট অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা যেমন অ্যাসকাবিওল বা এই ধরনের কিছু ওষুধ দিয়ে দিচ্ছেন, ভাই আমাদের হবে না। আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ওষুধই নিয়ে আসতে হবে, এবং পেশেন্টের টোটালিটির ওপরে আপনার ওষুধ নির্বাচন করতে হবে, করলে আপনি কাজ পাবেন, একদম পাবেন না বলছি না, পাবেন। আর একটা ওষুধ কি, হিপার সালফার, সরি, বেশ জামা কাপড় চাপিয়ে আছে, গা গরম আছে, বা খানিকটা রোদের মধ্যেও আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না, যেই সে জামা কাপড় ছাড়ার পরে যখন ঠান্ডা হাওয়া, হাওয়াটা যদি একটু ঠান্ডা থাকে, ঠান্ডা হাওয়া যখন তার গায়ে লাগে, তখন কিন্তু তার চুলকানোটা প্রচণ্ডভাবে বেড়ে যায়। এবং ওই বললাম, একই কথা বারবার বলতে ভালোও লাগছে না, হিপার সালফারের তার টেম্পারামেন্ট, তার খাদ্যাভ্যাস সবকিছু যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি হিপার সালফারও একটা ভালো ওষুধ। তাহলে কি কি বললাম? সাইলিশিয়া বললাম, হিপার সালফার বললাম, মার্কসল বললাম, আর দুটো ওষুধ, এটা তো খুব ভালো ওষুধ, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যেহেতু ইচি, মানে সমস্যাটা হচ্ছে চুলকানির, সেখানে কিন্তু আমরা এই দুটো ওষুধকে খুব অপব্যবহার করে ফেলি। সেটা হচ্ছে একটা সালফার, একটা হচ্ছে সরিনাম, কিন্তু দুর্দান্তভাবে ভালো ওষুধ এবং দুর্দান্তভাবে স্কেবিজে কাজ করে, যদি তার টোটালিটিতে আমি সালফার বা সরিনাম পাই। সরিনামের তো ওই একটা কথা, সরিনামের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, চুলকানোর প্যাটার্নটা বলছি, চুলকানির প্যাটার্নটা হচ্ছে সে শীত কাতর, কিন্তু বিছানার গরমে তার বৃদ্ধি হয়, শুয়ে পড়লো
চুলকানি টুলকানি আগে খানিকটা হলো, হওয়ার পরে আবার শুয়ে যে বিছানাটা গরম হয়ে গেল। যদি আর এরা শীত কাতুরে হয়, শীতকালের দিকে বেশি, ওই বললাম সব সিজনেই হতে পারে, শীতকালে হতে পারে। হ্যাঁ, হলে তাহলে আমরা সরিনামকে তখন নিয়ে আসব, কিন্তু একেবারে অন্ধের মতো যেন আমরা সরিনামকে না নিয়ে আসি। সালফার, সরিনামের তো অনেক সিমটম আছে, তাই না? তো সেগুলো আমাদেরকে মেলাতে হবে। মিলিয়ে সরিনামের অন্যান্য সিমটমগুলো যদি হয়, যেমন সে খালি পেটে থাকতে পারে না, খিদে পেলেই তার নানান রকম অস্বস্তি তৈরি হয়, এবং যে নাইট হাঙ্গার একটা থাকতে পারে, রাত্রে উঠে খায়, অনেক ওষুধে আছে। নাইট হাঙ্গার অনেক ওষুধে আছে, খুঁজলে পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে এই নাইট হাঙ্গারটা কিন্তু সরিনামের খুব একটা মানে মোক্ষম একটা সিমটম। যদি আরো অন্যান্য সিমটম আসে, লাইকোপোডিয়াম আছে, তো সরিনাম কিন্তু একটা স্কেবিজের ভালো ওষুধ, কিন্তু আমরা যেন অন্ধের মতো এটাকে ব্যবহার না করি। সালফার তো অবশ্যই, যেমন যেহেতু এখানে সোরা যেহেতু প্রমিনেন্ট, সেহেতু মানে আমাদের শরিক মেডিসিনগুলো খুব বেশি আসবে। তো সেখানে সালফার যে ঘন ঘন আসতেই পারে, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই পেশেন্টগুলোর আভ্যন্তরীণ যে অপরিচ্ছন্নতা, সে আভ্যন্তরীণ অপরিচ্ছন্নতা কিন্তু সালফার এবং সরিনামে খুব বেশি আছে। সেটা হচ্ছে তার আভ্যন্তরীণ বলতে তার মনের মধ্যেই হচ্ছে একটা নোংরাটে স্বভাব। এই যেমন সব বইতেই লেখা আছে যে ইয়ে পাগলা দার্শনিক, সে তার ছেঁড়া জামাটাকেও, মানে আমার মধ্যেও বোধহয় কিছুটা আছে, আমি নতুন জামাটা সহজে পরতে চাই না, যে ছেঁড়া জামা ঠিক না, মানে হচ্ছে পুরনোটা আছে তো থাক না। তো তো যাই হোক, এটা মজা করলাম আর কি। তো সালফার হচ্ছে পাগলা দার্শনিক, সে জ্ঞান চর্চা নিয়ে বেশি থাকে, সে চান টান করতে খুব একটা পছন্দ না, তার সময় থাকে, তার এরকম প্রচুর আছে, ভার্মিনিয়ান রেড লিপ, হ্যাঁ, তো তার একদম রক্তাভ ঠোঁট, তারপরে তার আহ, ইয়ে ড্রিঙ্ক মাচ ডিউরিং ইটিং, এই সব থাকবে। এবং সহজেই সে তার যে একটা বসলো, সভ্যভাবে বসবে, সভ্যভাবে বলতে আমি অসভ্য বলছি না তাকে, যে ভালো করে বসবে, ব্যাপারটা এরকম হয় না। সে দেয়ালে হেলান দিয়ে বসলো, যে দেয়ালে কি চুন আছে না দেয়ালে অন্য কিছুর জামা কাপড়ে তার রং লেগে যাবে, এইগুলো তার খেয়াল নেই। তো এই হচ্ছে পাগলাটে স্বভাব তার। এই ধরনের পেশেন্টে আমরা সালফার যদি তার চুলকানির মধ্যে এটা তারপরে কি হয় সালফারে, ভুলে গেলাম। তো আপনারা একটু খেয়াল রাখবেন, আমি যেখানে যেখানে ভুল বলি বা ভুলে যাই, ভুল হয়তো খুব একটা বলবো না কিন্তু ভুলে যেতে পারি, সেটা হচ্ছে সালফারে ইচিং হচ্ছে, তার চুলকাতে খুব মজা লাগে, কিন্তু চুলকাতে চুলকাতে লাস্ট অব্দি যেটা হয় সেটা হচ্ছে বার্নিং। সেই বার্নিং এবং আরো যা কিছু সালফারের সিমটম আছে, তার যদি টোটালিটিতে সালফার আমরা পাই, মানে এই জায়গাটাই ভাই আমাদের সমস্যা। আমরা যদি একটা ওষুধ এমন নির্বাচন করতে পারতাম যে একই ওষুধে সমস্ত কিছু কাজ হয়ে যাবে, তাহলে তো বড় মজাই হতো। তাহলে তো হোমিওপ্যাথরা ড্যাং ড্যাং করে ওপরে উঠে যেত। সেটাই তো হচ্ছে না বলেই আর কি হোমিওপ্যাথরা খুব খুব বেশি অধ্যাবসায় না থাকলে তাহলে কিন্তু এগোতে পারছে না। তো এবারে একটা কথা বলি, আমাদের একজন ইন্ডিয়ান ডাক্তার, তার নাম হচ্ছে খগেন্দ্রনাথ বসু। তিনি একটা ইন্ডিয়ান ড্রাগের উপর একটা ম্যাথমেটিক্যাল লিখেছেন। সেখানে আজার ডাইরেক্টা ইন্ডিকা বা নিম,
উনি বললেন রেল কলোনিতে একবার দেখলাম বহু মানুষের, সে স্ত্রী পুরুষ শিশু, বেশি বয়স কম বয়স, সবার এক ধরনের চুলকানি হচ্ছে। তো অনেক কিছুটা সালফারের মতো মনে হচ্ছিল, তো সালফার দিয়ে কারো কারো কমলো, কিন্তু সবটা কমছে না। তো উনি বলছেন যে আমি শেষকালে ইন্ডিয়ান ড্রাগের কথা ভাবলাম যে কিছু করা যায় কিনা। তো এইভাবে ভাবতে ভাবতেই তো কিছু এগোয়। আজকে তারেক ইমাম বা আজকে লিপটন স্যার, তারা বিভিন্নভাবে ঘাঁটতে ঘাঁটতে হয়তো কিছুটা দেখা গেল কিছু একটা মানে নতুন কিছু তৈরি করলেন। তো সেইটা ম্যাথমেটিকায় আসবে। এখন আমাদের বাঙালিদের দোষ কি জানেন? আমরা মিথ্যা কথাও বলি বেশি, আবার একে অপরকে বিশ্বাসও কম করি। তো আজকে লিপটন স্যার বা তারেক ইমাম যদি কোনো কিছু বলেন, হলো ও হ্যাঁ, ও কি আর ঠিক বলছে। কিন্তু কোনো বিদেশি যদি বলে, আজকে ভিদুল কাজ যদি বলে, তাহলে হ্যাঁ ওটা ঠিক আছে। তো এখন আমি, কেউ কিছু মনে করবেন না, আমি একজন রাইটারের নাম করে ফেললাম, না করলেই ভালো হতো। তো এখন কথা হচ্ছে যে খগেন বোস তারপরে উনি বললেন যে ঠিক আছে, আরজে ডাইরেক্টর ইন্ডিকা একটু টেস্ট করে দেখি। এবং উনি দেখলেন যে আজে ডাইরেক্টর ইন্ডিকা লো পোটেন্সি 2x 3x এবং 6, এই ধরনের ওষুধগুলো যদি আমরা ব্যবহার করি এই যে স্কেবিজে, তাহলে কিন্তু আমরা, উনি দেখলেন স্কেবিজে কিছু কিছু কাজ হচ্ছে, সবটাই কাজ হচ্ছে উনি বলেননি একবারও। বলছে যে অনেক ক্ষেত্রে আমি এই ওষুধটা দিয়ে কাজ পেয়েছি। তো এটা আমাদের জানা থাকলো, যদি কারো কাজে লাগে। এবারে লাস্টে আমি বলছি যেটা, সেটা হচ্ছে আমরা নজরকে তো একদম ভুলে যেতে পারি না। নজরকে আমাদের মাথায় রাখতেই হবে, কারণ আজকে সারা পৃথিবীতে যে নজর যেভাবে পরিব্যাপ্ত, তাতে আমরা আমাদের নজরকে মাথায় রাখতেই হবে। তার আগে একটু বলে নেই, অ্যান্টিম ক্রুড বলছে যে তার গ্যাস্ট্রিক ডিরেঞ্জমেন্ট যদি খুব বেশি থাকে, তাহলে যে স্কেবিসটা হতে পারে, সেই স্কেবিসটা কিন্তু আমরা অ্যান্টিমক্রুড দিয়ে ভালো করতে পারি। অ্যান্টিমক্রুডের একটা খুব, আমার কাছে খুব সহজ লক্ষণ একটা আছে, সেটা হচ্ছে যে মিল্কি হোয়াইট টাং। হুম, এই মিল্কি হোয়াইট টাং দেখে আপনারা অনেক সময় অ্যান্টিমক্রুডকে মানে মাথায় আনতে পারেন। আর আর একটা ওষুধের কথা বলি, এটা আমি কখনো ব্যবহার করিনি, তবে ব্যবহার হয়তো বা অনেক সময় হয়, মাথার থেকে আউট হয়ে যায়। সেটা হচ্ছে কস্টিকাম। কস্টিকাম হচ্ছে ফোল্ড, আমাদের শরীরের ভাঁজগুলোতে চুলকানিগুলো বাড়ে এই জায়গাটা। তারপরে তো ওই বললাম, ওই একই কথা, যে কস্টিকাম যদি মানে তার ইয়েতে আসে, সিমটম সিমিলারিটি বা ধরুন টোটালিটিতে আসে, তাহলে কোস্টিকাম আমরা দেব। এবারে 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 সরাসরি আমরা নোজোটে চলে যাচ্ছি। কেমন? নোজোটে ধরুন আমরা কিছু সিফিলিটিক মেডিসিনের কথা বলেছি, সেটা হচ্ছে মার্কসল। তারপর মেডোরিনামের একটা বইতে পড়ছিলাম, এটা আপনাদের বলে রাখি, আমি কখনো ব্যবহার করিনি, তো কিন্তু সুন্দর লিখেছে। পেশেন্ট আপনার কাছে আসলো, এসে সে তো তার চুলকানির কথা বলছে, এই যে স্কেবিজের চুলকানি, সে তো অসহনীয় চুলকানি, এবং বলতে বলতে সে কেঁদে ফেললো, ডাক্তারবাবু আর পাচ্ছি না, হ্যাঁ মরে গেলাম, ইত্যাদি বলতে বলতে সে চোখের জলই ফেলে দিল। তো সেখানে পালসেটিলা আসতে পারে, পারে না বলবো না, কিন্তু মেডোনিয়ামের কথা ওই ডাক্তারবাবু লিখছেন, ওই কোন বইতে পড়লাম এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে আমার ওটা মাথার মধ্যে ঢুকে গেছে, যে একেবারে কান্না করে দিল। এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে যদি রিউমেটিজম পান, বাতের হিস্ট্রি পান, বা আরো হার্টের সমস্যা পান,
বা সাইকোসিসের আরো যেগুলো সমস্যা আছে সেগুলো যদি পান, বা ধরুন তার টোটালিটি যদি খানিকটা আপনার মেডোরিনাম করে, তাহলে আপনি কিন্তু ওই কান্নাটা দেখেও কিন্তু আপনি মেডোরিনামকে একবার চিন্তা করবেন। এটা আমি করিনি কখনো, আমি আমার অভিজ্ঞতায় নাই, কিন্তু আমি বইতে পড়লাম, আমি বলে রাখলাম যদি আপনাদের কখনো কাজে লেগে যেতে পারে। আর দুটো ওষুধের কথা বলবো, বলে আস্তে আস্তে আমি প্রায় শেষের দিকে নিয়ে আসছি। এরপরে আপনাদের বক্তব্য আমি শুনবো, নিজে সমৃদ্ধ হব বা অন্যরাও সমৃদ্ধ হবেন। সেটা হচ্ছে ব্যাসিলিনাম। আমরা কখনোই ভুলে থাকতে পারি না। ব্যাসিলিনাম হচ্ছে, যদিও একটু কি বলবো, ব্যাসিলিনাম একটু ভিজে চুলকানি, তার সেখানে পাঁচটা হতে পারে, কিন্তু যদি টিউবারকুলার ডায়াথেসিসের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা ব্যাসিলিনামকে অবশ্যই ভাববো। তার সর্দি কাশি ধাঁচ টাচ এগুলো যদি থাকে, দেখুন একটা ওষুধের সমস্ত সিমটম বলা তো সম্ভব নয়, তো যেটা যে মোটামুটিটা বলে দেই, বাদ বাকিগুলো সবাই বই পড়ে নিতে হবে। আর একটা ওষুধ আমার কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা হয়েছে জানেন, সেটা হয়েছে যেমন ইয়েটা টিউবারকুলিনাম। আমার বাড়ির কিছুটা 5-6 বাড়ি পরে একটা নন বেঙ্গলি বাড়ি আছে, ওরা দীর্ঘদিন থেকে এখানে বাস করে। এখন ওদের বাড়িতে, ওরা বিহারি লোক, তো ওরা তো গরু পালতে খুব ভালোবাসে এবং গরু পোষে। গরু পোষার ফলে ওদের বাড়িতে আমি 2-4 বার, অনেকগুলো বাচ্চা একদম পিলপিল করে। তো সেই বাচ্চাগুলো অনেক সময় দেখেছি এত রুগ্ন, কিন্তু খায় দায় যে খুব খারাপ, দুধটা তো খায়। তারপরে আমি লক্ষ্য করলাম যে এদের কেন আমি ঠিক করতে পারছি না, নানান কিছু ভেবে চিনতে। তারপরে আমি দেখলাম যে এদেরকে টিউবারকুলিনাম দিয়ে দেখি কি হয়, এবং টিউবারকুলিনাম দেওয়ার ফলে যে গরুর তো হামেশাই টিবি, এখন টিবি এত প্রচুর যে আমরা যারা কথা বলছি, এখানে যারা উপস্থিত আছি, তারা দেখা যাবে খুব সূক্ষ্মভাবে যদি আমরা করি, বিচার করি, অনেকের মধ্যেই টিউবারকুলার ডায়াথেসিস পাওয়া যাবে। একটুতেই ঠান্ডা লাগা, একটুতেই জ্বর, হ্যাঁ, কথা মানে ঘুরতে ফিরতেই আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে, এই ধরনের মানুষদের মানে টিউবারকুলিনাম তো খুব ভালো কাজে লাগে। এবং আমি দেখলাম তাদের টিউবারকুলিনাম দিয়ে কিন্তু আমি জ্বর জারি সর্দি কাশি সব কিছুতেই আমি খুব ভালো কাজ পাচ্ছি। একটা পেশেন্ট আমি ভুল করে ফেললাম, জানি না, ওটা আমার একটা জীবনের খুব বড় খুব বড় অভিজ্ঞতা হতে পারতো। পরে আমার মনে হলো, অনেক সময় হয় না, ভুল, জীবনে প্রচুর ভুল হয়, আমরা সারা জীবন ভুল করতে করতেই আমাদের মৃত্যু এক সময় হবে। তো ওই বাড়ির একটা মেয়ে সব থেকে রোগা, সে একদিন আসলো পেটে ব্যথা নিয়ে। আমি পরিষ্কার বুঝলাম তার অ্যাপেন্ডিক্স রিজিয়নে প্রচন্ড ব্যথা হচ্ছে। আমি ওষুধ কিছু দিলাম ঠিকই, তখন যা মনে হয়েছিল, পেশেন্টটা কিছু হলো না বলতে আমি বলেই দিয়েছিলাম যে 2-4 ঘন্টার মধ্যে যদি ব্যথা না কমে সোজা হসপিটালে চলে যাবি, এটা অপারেশন করতে হবে। এবং মেয়েটা তাই হলো, 2-4 ঘন্টার মধ্যে ব্যথাটা কমলো না, সে হসপিটালে গেল, এবং হসপিটালে যাওয়ার পরে তার অ্যাপেন্ডিক্সটা অপারেশন করা হলো। পরে আমি একটু হাত পা কামড়ালাম যে টিউবারকুলিনাম দিয়ে কমতো কি কমতো না, এইটা তো অন্তত বুঝতে পারতাম। আপনার একটা পেশেন্টের ফেলিউর কিন্তু আপনাকে অনেকটা অভিজ্ঞতা এনে দেবে। তো আপনি সব সময় যে ওর রুগীটা সারাতে পারলেন না বলে আপনি যে ফেল করলেন, ব্যাপারটা এরকম নয়। আপনার দূরদৃষ্টি যদি থাকে, আপনার যদি মনে হয় যে আমি কিছু দেখব, তাহলে কিন্তু আপনার ফেল করাটাও একটা পাস করা।
এই পর্যন্ত বলি, তাহলে টিউবারকুলিনামও কিন্তু আমাদের অনেক সময় স্কেবিজে কাজ করবে না, সেটাও বলা যাবে না। এ পর্যন্ত বলে আমাদের যে সঞ্চালিকা ম্যাম, তাকে প্রথম ধন্যবাদ জানাই। আমার বিপরীতে যারা বসে আছেন সিনিয়র প্র্যাকটিশনার, তাদেরকে ধন্যবাদ জানাই। এতক্ষণ তারা শুনেছেন হয়তো বা শোনেননি, কিন্তু তাদেরকে আমি সংযোজনের জন্য এবং প্রশ্নোত্তরের জন্য আহ্বান করব। এই বলে সঞ্চালিকা ম্যামকে আমি আমার মাইকটা তার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাই।